প্রিন্সেস এলিজাবেথ। এলিজাবেথ ধীরে ঘুরে তাকালো রিচার্ডের দিকে। চোখে অভিজাত প্রশান্তি, ঠোঁটে অল্প হাসে প্রত্যুত্তর করলো একই ভঙ্গিতে। প্রিন্স রিচার্ড। রিচার্ড আরেক ধাপ কাছে এলো, দমকা হিসির স্বরে ফিসফিসিয়ে বলল, আপনি জানেন না আজ রাতটা আপনার সর্বনাশের। আজ আপনাকে একটু বেশি কষ্ট দিতে চাই। আজ আমরা কেবল গল্প করব, নাথিং এলস, অ্যান্ড দ্যাটস ফাইনাল। আজ আমি কিছুই শুনছি না। নো এক্সকিউজ, জাস্ট ইমাজিন অ্যান্ড গেট দ্যাট গোজ বাম্প। এলিজাবেথের পেটের নিচে মোচড় দিয়ে উঠল, হাত পা কাঁপে। তা দেখে রিচার্ড ছোট কামড়ে হেসে উঠল। এখনই শুকনো ঢোক গিলছো, বাহ। এলিজাবেথ ঘুরে দাঁড়ালো, দু হাতে রিচার্ডের গলা পেঁচিয়ে দিয়ে বলল, অনেক সাধনার পরে আমি আপনাকে পেয়েছি জনাব। এই আমি শুধু আপনারই সম্পর্কে আমার সর্বস্বই উৎসর্গ করেছি আপনাকে। খুব কাছে টানুন করে, কাছে আসুন, ভালোবাসুন, থেকে যান আমার ভেতরে শুধু আমার হয়ে। রিচার্ড দু হাতে কোমর চেপে ধরে এলিজাবেথের নাকের জগায় নাক ছুঁয়ে বলে, ইতিহাসের পাতায় আজ এক নতুন পাতা লেখা হলো। এই পৃথিবীর বুকে এলিজাবেথ ঠাঁই পেয়েছে রিচার্ডের বুকে। জয় হয়েছে ভিলেনের ভালোবাসা, পূর্ণতা পেয়েছে এলিজাবেথের ভালোবাসা। তাকদিরে লেখা ছিল এই, আর আমি সে তাকদির সজ্ঞানে কবুল করলাম। আজ আমি খুশি, গভীরভাবে, নিঃশ্বাসে খুশি। অতঃপর তৎক্ষণাৎ রিচার্ড এলিজাবেথের হাঁটু জাপটে ধরে ওকে তুলে নিল বুকে। হাসি মুখে এক পাক ঘুরিয়ে নেয়, যেন বিজয়ের আনন্দে মাতরা রাজপুত্র। চারপাশ ছিম ধরে দাঁড়িয়ে থাকে শুধু তাদের। ধ্বনি বেজে উঠে হৃদয়ের গহীনে, আত্মার অন্তরস্থল থেকে ধীরে ধীরে উঠে আসে এক গানের উপমা। নিঃশ্বাসে হুইস্কের তীব্র গন্ধ, চোখের দৃষ্টি রিচার্ডের দিকে ছোড়া তীরের মতো। লুকাস রুষ্ট কণ্ঠে বলা, দেখেছো মুহূর্তেই চোখ মুখের রং কিভাবে বদলে গেল। কিছুক্ষণ আগে তো আমার মৃত্যুর খবর শুনে শোকে কাতর হচ্ছিল। নাটক, সবই নাটক। এই যে এখন বিয়ে করছে, বিয়েটা হলেই বউ নিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করবে, তখন কি আর এই চিরকুমার লুকাসের কথা মনে থাকবে? হ্যাঁ, কি মনে করেছো আমি কিছু জানি না? সব জানি। নিজেদের জন্য আলাদা প্রাইভেট জেট ঠিক করে রেখেছিল, ভেতরে সাজানো গোছানো এক একটা স্বর্গ। কি কি এনেছে, কি কি করেছে, ছি ছি, এত কিছু বলাও যায় না। তবে একটা কথা বলি, আমার বোনের জন্য আজকের রাতটা খুবই ভয়ঙ্কর হতে চলেছে। বসকে ভয় না পেলে এই বিয়ে আমি কখনোই হতে দিতাম না। কিছুক্ষণ চুপ করে রইল সে, বিষণ্ণতা অভিমানে রাগে চলমল করছিল চোখ। হুইস্কির গ্লাসে চুমুক দিতে দিতে নাসও হেসে বলল, ছি লোকা, তুমি ওদের ব্যক্তিগত জীবন নিয়ে এতটা যাচ্ছ কেন? লুকাস হঠাৎই খুশি উঠল। আমার বিয়ে ভেঙে গিয়েছে, আমি আর কারো ব্যক্তিগত জীবন নিয়ে ভাববো না। খাটটাই ভেঙে পড়ুক বস, এখন ওটাই কাম্য। লুকাসকে ব্ল্যাক কোবরার বিষ প্রয়োগ করা হয়েছিল। বিষক্রিয়ায় এক পর্যায়ে তার শ্বাস প্রশ্বাস ও রক্ত সঞ্চালন সম্পূর্ণ থমকে যায়। এলিজাবেথ তখন ন্যাসর কাছ থেকে খবর পেয়ে দৌড়ে গিয়ে দেখে লুকাসের দেহ নিস্তেজ হলেও সামান্য শ্বাস চলছে। চিকিৎসা না হলেও দেহের অতি মানবিক সহ্য শক্তির কারণে এই যাত্রায় লুকাস প্রাণে বেঁচে যায়। অন্যদিকে এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে সুইটি অজ্ঞান হয়ে পড়ে। বর্তমানে সে হসপিটালে ভর্তি। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে সুইটি সুস্থ হলে বিয়েটা আবারও হবে। আপাতত তারা যেন না যায়। নাটকীয় ভঙ্গিতে ছোট কামড়ে এসে উঠল ন্যাসা। লোকা, লুকাস মুখ ফিরিয়ে বিরক্তি স্বরে বলল, কি? আজ কিন্তু বসের বিয়ে, তো বাসর হবে। সব বিয়েতেই হয়। কিন্তু সবার তো বউ নেই। মানে? বসের বউ আছে। তো আমার তো বউ আছে, আর তোমার? লুকাস গ্লাস নামিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, আজ বউ নেই বলে এমন করছো না? দাঁড়াও, বিয়েটা একবার করে নি। বিয়েতে পিছিয়ে থাকলেও বংশ বিস্তারে কয়েক ধাপ এগিয়ে থাকবো। আর যদি না পারি, দুটো মূল্যবান জিনিস অনাথ আশ্রমে দান করে দিব। দুটো মূল্যবান জিনিস? যে জিনিস আমাকে বংশ বিস্তারের সাহায্যই করতে পারবে না, সেটা রেখে কি হবে? তোমারটাও বোধহয় কাজের না। কাজের হলে এতদিনে একটা সুখবর আসতো। বাদ দাও নেসো, শরীরের ওজন বাড়িয়ে লাভ নেই। বাড়তি জিনিস ভালো কোনো আশ্রমে দিয়ে দাও। নাসু থমকে গেল, মুখ শুকিয়ে এলো, ধীরে বলল, আসলেই তুমি একটা অসভ্য, এজন্যই বারবার তোমার বিয়ে হয়েও হয় না। লুকাস হেসে উঠে দাঁড়ালো, বলল, শোন নেসো, বিয়ে নিয়ে একদম কোনো কথা বলবে না। এইটাকে আমি পার্সোনালে বলি, পার্সোনাল, ওকে?
চল এনজয় করি। হঠাৎই সাউন্ড বক্সে গর্জে উঠে গ্যাংস্টার ওয়াইফ এমন ভলিউমে যে গোটা হলটা কেঁপে উঠে। চমকে থাকে এলিজাবেথ। ঠিক সেই মুহূর্তে আলোর ঝলকে স্টেজে উঠে আসে ন্যাসো লুকাস, হাতে ধরা টাকার মেশিন, একটা তালে একটানা বিটে। মাথার উপর মেশিন তুলতে শুরু হয় টাকার ঝড়। গার্ডরা ছুড়ে দেয় একের পর এক বান্ডেল। চারপাশ থেকে লোকজনও যেন পাগল হয়ে গেল। স্টেজে বাতাসে এলিজাবেথ আর রিচার্ডের গায়ে পড়ছে টাকার বৃষ্টি। দুজনে স্তব্ধ, বিস্মিত। পরক্ষণে হেসে একে অপরকে জড়িয়ে ধরে লুকাস আর ন্যাসো। নাচতে নাচতে উড়াতে থাকে টাকার পাগলামি, মাদকতা আর বিজয়ের মিশেলে। দুতলা থেকে নামতে থাকে আরও গ্যাংস্টার, আরও মাফিয়ারা। কারো হাতে ঝোলানো সোনার চেন, কারো চোখে রেবন। সব একসঙ্গে ছুড়ে দেয় টাকা। হল জুড়ে পড়ে ছিটিয়ে থাকা নোট যেন শ্যাম্পেনের মতন উদযাপনের অংশ। এটাই গ্যাংস্টারের বিয়ে। আর এভাবেই হয় টাকার বৃষ্টি। এভাবেই নেমে আসে রাজত্বের কুণ্ডলী ধরে টাকার বজ্রপাত। নিশ্চল আনন্দের উৎসবের মাঝে দাঁড়িয়ে আছে এক বিষণ্ণ মানব। চোখে তার ছলছলে জল, মুখে পড়া এক অনুচ্চারিত যন্ত্রণার মাস্ক। কোকড়া চুলে ছায়ামূর্তি সে। দূর থেকে স্থির দৃষ্টিতে দেখছে সব কিছু। আশেপাশে আলো, উল্লাস, সৌতব। তার ভেতর জমে থাকা এক এক নিঃশব্দ আর্তনাদ। হঠাৎ তার চোখ কাঁপে, নিঃশব্দে ফেটে পড়ে চোখের কোণে জমে থাকা অশ্রুবিন্দু দুটি। সে কাঁপা গলায় বিড়বিড় করে, পাওয়ার সুখ যতই গভীর হোক, হারানোর বেদনা তার চেয়ে অনেক বেশি নির্মম। চোরের কিচিরমিচির ভোরের নীরবতা ভেঙে যায়। তারা নিজ উদ্যোগে জানান দেয় সূর্যি মামার জাগার সময় হয়ে এসেছে। সে প্রস্তুত সোনালি আলোর কোমল কোমল হাতছানিতে জাগিয়ে তুলবে নিদ্রিক প্রকৃতিকে। বুড়িগঙ্গার পার জুড়ে ছড়িয়ে পড়ে পাখিদের সুরেলা প্রভাত বর্ণনা। বেহালার মতন বেজে ওঠে ডানা ছাপটানোর সঙ্গে সেই সুর। লারা নিশ্চলায় আলো ছায়ার ছায়া মাখে গায়ে বসে আছে আকাশের নিচে। সে যেন নিজেই এক প্রহরের প্রহরী। হঠাৎই বিষণ্ণতায় ভারে নেতিয়ে পড়া ক্লান্ত অবসন্ন শরীর হেলে পড়ল ঘাড়ের শ্যাওলা মাখানো সিঁড়িতে। সোনালি কুন্তল রাশি অবিন্যস্ত ভাবে ছড়িয়ে পড়ে রইল পিছলে সিঁড়িগুলোয়। উজ্জ্বল গোলাপি বর্ণের মুখে মুখশ্রী আজ নিষ্প্রাণ, বিপন্ন। হৃদয়ের কুঞ্জবনে প্রেম লহরী, দুঃখের সাগরে আত্মত্যাগ করে অপরান্তে। নীরবতা তীব্র চিৎকার করে বাঁচতে থাকে সে তার। লারা শক্ত করে চেপে ধরল বুকের সেই জায়গাটা যেখানে দুঃখে দুঃখে শব্দ ধ্বনি হচ্ছে মাত্রাধিক। পাখির সুমধুর ক্যাচ ক্যাচ শব্দে সাদৃশ্যে তা যেন টুকরুন বেহালার সুর। ঘোলাটে হয়ে আসে চক্ষু দেয় ভাবা বিবর্ণ দৃষ্টিতে। সে নিরলস তাকিয়ে থাকে মৃদু আলোয় আলোকিত শূন্য আকাশটা। হঠাৎই মনে হলো পশ্চিম আকাশে একটা তারা জলজল করে জ্বলছে। সে যেন তৃষিত চোখে তাকিয়ে আছে তার দিকে, সঙ্গ দিচ্ছে। নতুন দিনের আকাশে তারা ভেসে বেড়ানোর মতো অবিশ্বাস্য কথা সে জন্ম শুনেনি। লাড়া ছিল হাসল। এমন উদ্ভট কর্মকাণ্ড তো সে শুধু একজনেরই মানায়। আর কি সে? সেই বেপরা উচ্ছৃঙ্খল প্রেম আহসান, অফিসার প্রেম আহসান। লোকটা আর পিছু ছাড়ল না। বিশাল এক প্রাচীরে তাদের মাঝে নিজল দাঁড়িয়ে। সে চাইলেও এই প্রাচীর ভেদ করে লারার কাছে আসতে পারবে না, পাশে বুঝতে পারবে না। সবসময়ের মতো বুড়ো আঙুলের ডগা দিয়ে আলতো করে চোখের পানি মুছে দিতে পারবে না। তাই হয়তো দূর থেকে নিবিড় পর্যবেক্ষণে রাখছে মেয়েটাকে, যাতে করে কোনোরূপ ভুল পদক্ষেপ নিয়ে না নেয়। ততক্ষণ নিজেকে সামলাতে রাখতে পারলেও এইবার ব্যর্থ হয় লারা। কোটর ভরে উঠছে শ্রাবণের ধারায়, অনুভূতির আন্দোলনে ঝিমঝিম করে উঠে বুক। লারার মানসপটের স্মৃতির ধারা হয়ে ভাসতে থাকে একটি দীর্ঘদেহী অবয়ব, চুল পড়া হাসি, লম্বাটি দুটো হাত। হঠাৎই কাঁধে কারো স্পর্শে অন্তর আত্মা কেঁপে উঠে। থরথর করে ঝাঁকুনি খেলো নারী অস্তিত্ব। একটা হাত, শক্ত খসখসে হাত, আঙুলগুলো লম্বা লম্বা, গতি হারায় হৃদস্পন্দন। এটি কি আদতে সম্ভব? দুর্বোধ্য লারার কাছে বোধহয় মনে হয় সম্ভব। সহসাই মোহচ্ছন্ন হাসিতে উদ্ভাসিত হলো ঠোঁটের কোণ। ভুবন জয়ী হাসিতে পেছন ফিরতে থমকালো সে। সূর্য যখন ক্লান্ত হয়ে পশ্চিম আকাশে হেলান দিয়ে সমুদ্রের অতল গহ্বর ডুব দেয়, ঠিক সেভাবে লারার চোখে মুখে উজ্জ্বলিত শিখা
আশার আধার নিয়ে তুলে গেল। কানিশদয় নোনা জল মেঘের মতন ঝরে পড়লো গাল বেয়ে। মুখ ফিরিয়ে নেয় সে। থাকবে নৈশব্দে আসন পাতলো লারার পাশে। হাতে থাকা মদের বোতল দুটো রাখলো তাদের মাঝখানে। লারা ফিরে তাকালো না। শ্যাওলাধারার সিঁড়িতে অপ্রার্থিব সৌন্দর্য খুঁজে পেয়েছে সে। বিরস মুখে তা দেখে যাচ্ছে অদ্ভুত ভাবে। প্রলম্বিত শ্বাস ফেলেও থাকবে। মাথার কালো ক্যাপটা খুলে ছুঁড়ে মারল বুড়িগঙ্গার টলটলে পানিতে। মুহূর্তেই তা তলিয়ে গেল নদী গর্ভে। ঠিক যেভাবে দুটি ভগ্ন হৃদয় সমস্ত আশা ভরসা শিরা হতে হৃদয়ে বয়ে আসা ভালোবাসা, মন ভর্তি প্রেম ফুল পাষণ্ড বুকে সৃষ্টি মায়ার উদ্রেক, পূর্ণতার তীব্র আকাঙ্ক্ষা সবটা তলিয়ে গিয়ে ঠাঁই পেয়েছে ব্যর্থতায়, শূন্যতায়। তারা নিভৃতে বসে রইল কিছুক্ষণ। কেউ কথা বলল না কারোর সাথে। দুজনেই যেন অবগাহন করেছে বীজগণিতের কোনো জটিল অঙ্কের সমাধানে। কষ্ট পুষে রাখতে নেই, কষ্টের সময় কাঁদতে হয়, নিজেকে ভেঙে চড়ে দিয়ে কাঁদতে হয়, তাহলে কষ্ট ছেড়ে ফেলা যায়। ভারাক্রান্ত মন নিয়ে জীবন পার করতে নেই, রোহের অভিশাপ লাগে। ভালো থাকার সবচেয়ে বড় টনিক হলো কাদা। কাঁদুন শ্রাবণ ধারার মতো, যে কাঁদতে জানে তার কোনো কষ্ট থাকে না। লারা মেঘ দৃষ্টিতে তাকালো তাকবীরের দিকে। জড়িয়ে আসা কণ্ঠে উল্টে প্রশ্ন ছুড়ে দিল। মস্তিষ্কে যে সে নামক পোকা খাটে গেড়ে বসে আছে, তার ব্যবস্থা কি? তাকবীর পেছনে উঁচু সিঁড়িতে হাত ভর দিয়ে শরীর খানিকটা এড়িয়ে দিয়ে আয়েস করে বসল। নিক্ষিপ্ত কণ্ঠের জবাব এলো তার কাছ থেকে। শূন্য মস্তিষ্কের আবেগের আশ্রয় নিয়ে এমন অনেক বোকা ঘাঁটি গেড়ে বসে, তাই তো প্রকৃতির শূন্যস্থান পছন্দ করে না। শূন্যস্থান পূর্ণ করতে বলছেন? তাকবীর চিবুক ফেরালো লারার দিকে। ছোট বাঁকিয়ে হেসে উপর নিচ মাথা নাড়িয়ে বলল। এক্স্যাক্টলি। লারা ফের আকাশ পানে যে দীর্ঘশ্বাস ছেড়ে বলল। আর না, শূন্যস্থান শূন্যই থাক, তবু ভুল মানুষ দ্বারা পূর্ণতা না পাক। তাকবীর নিশ্চুপ কিছুক্ষণ তাকিয়ে রইল লারার দিকে। সূর্য এখনো সেরকম ভাবে পরিপূর্ণ রূপে ফেরেনি। চারপাশটা আলো ছায়া আলো ছায়া। সে কি তবে ভুল ছিল? তাকবীরের মুখার নিঃসৃতে শব্দগুলো অতি সাধারণ হলেও লারার কাছে জটিল অঙ্কের মতোই লাগলো। তার বুক চিরে করুণ দীর্ঘশ্বাস পেরোলো। অপ্রসন্ন প্রেমের বাস্তবতা মেনে নিয়ে লারা প্রসন্ন মনে বলে উঠল। ভুল ছিল আমার ভালোবাসা। লারার চোখ দুটো ছলছল করে বড্ড উদাস ব্যথাতুর দেখালো তার পেলক মুখ। তাকবীর বিরস মুখে তাকালো লারার দিকে। কিছু বলতে যাবে তার আগে লারা মেঘস্বরে বলে উঠল। এই অমোঘ ভালোবাসা, নিগুড় বন্ধন আর প্রগাঢ় অনুভূতির মধ্যবিন্দুতে আমি নিঃশেষ হয়ে যাচ্ছি। আশ্রে পড়া হাহাকার যেন ছড়িয়ে পড়ল নিমিষে। তাকবীর আশ্রে পড়া হাহাকার যেন ছড়িয়ে পড়ল নিমিষে। তাদের ঘিরে ধরল ভয়াল নিস্তব্ধতা। তাকবীরের মুখটা পাথরের মতো শক্ত। চোখে মুখে অনুভূতি ছোঁয়া না থাকলেও লারা কথাগুলো খুব গভীরভাবে অনুভব করলো সে। তার হৃদকমলে নীরবে বহন করা যন্ত্রণা, বেদনার কঙ্কটময় পথ ধরে শ্রাবণ ধারার মতো বেরিয়ে আসার বায়না তোলা। শীতল আত্মব্যথা ও অভ্যন্তরীণ তোলপাড় নিয়ে তাকবীর তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো নিজেকে আড়াল করতে। আকস্মাৎ লারা তাকবীরকে ঝাপটে ধরল। তাকবীর তাল সামলাতে না পেরে দু কদম পিছিয়ে গেল। পরের মুহূর্তে সামনে নিল নিজেকে। কালো মেঘে ঢাকা আকাশ হাতে কালো মেঘে ঢাকা আকাশ হতে ভাঙনের যে শব্দটা আসে, সেই শব্দগুলো বেরোতেই থাকা লারার অন্তরের অন্তরস্থল হতে। রিচার্ড আমাকে ভালোবাসেনি আমাকে। তার হৃদয়ে এক বিন্দু আঁচড় কাটেনি আমার ভালোবাসা, অথচ তার প্রেমে দগ্ধ হয়ে পড়েছি আমি অজস্রবার। আমাকে কেন ভালোবাসলো না রিচার্ড? প্রেম আমাকে কেন ছেড়ে চলে গেল? কি বলছিল আমার? সবাই আমাকে ছেড়ে চলে যায় কেন? থেমে নিঃশ্বাস টানে আবারও বলতে থাকে। আমি তাকে হাজার চেয়েও পেলাম না, অথচ অন্য নারীকে সে জোর করে নিজের করে নিল। সে নারীর জন্য নিজ সত্তায় পরিবর্তন এনেছে সে, অথচ আমি তাকে ঠিক সেভাবেই চেয়েছিলাম যেভাবে চাইলে আর কোনো অভিযোগ থাকে না। তাকবীর অপ্রভৃত মুহূর্তে পড়ল। লারাকে ছুটাতে চাইল নিজ বাহু হতে। হোক মেয়েটা ক্ষতবিক্ষত ভাঙা, তবু তার সংস্পর্শে অস্বস্তি লাগে তাকবীরের। তবে লারা সরে না। জোকের মতন কামড় দিয়ে ধরে রাখে তাকবীরকে। দীর্ঘদিন ধরে বয়ে আসা অন্তর্হিত কান্না আজ পাঁজর ভেঙে বেরোয়। প্রকৃতির মতো প্রফুল্ল প্রাণ আজ বিভীষিকা।
চোখের তারা ফ্যাকাশে, যেন আলো নিভে গিয়েছে ভেতরের। অসহায়ের মতো গোঙানি শব্দে আওড়াতে থাকে। ফ্রেন্ডসরা বলে লারা মুভ অন কর। তাহলে আমি কিভাবে বলি যেই মানুষটার সাথে আমি গোটা একটা জীবন পার স্বপ্ন দেখেছিলাম তাকে কি ভোলা যায়? আর তার সাথে আমি সংসার করতে চেয়েছিলাম, সারাটা জীবন কাটাতে চেয়েছিলাম, সে মানুষটাকে আমি কিভাবে ভুলে যাই, যার প্রতিটা তীক্ষ্ণ কথার আজরে আমার রুহ পর্যন্ত কেঁদেছিল। এমন মানুষকে তো ভোলা যায় না, যাকে দু চোখ ভরে দেখেও ছুঁতে পারিনি আমি। সে তো ভুলবার নয়, যাকে আমি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ভালোবেসেছি। লারা ক্রন্দনরত প্রতিটি কথায় মুচড়ে যাওয়া এক অনুভূতি তাকবীরের বুকের মাঝখান দিয়ে বয়ে গেল। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে, কণ্ঠরোধ। লারা অঝরে কেঁদে যাচ্ছে, কান্নার তোড়ে শরীর কাঁপছে থরথর করে। গুমড়ে ওঠা যন্ত্রণায় সে আরও বলতে থাকে। আমি কখনো মায়ের ভালোবাসা পাইনি, বাবার ভালোবাসা পাইনি। সৃষ্টিকর্তা আমাকে প্রিয় পুরুষের একটু ভালোবাসা দিত, তার কি খুব ক্ষতি হয়ে যেত? লোকটাকে আমি মাথার তাস করে রাখতাম, সারা জীবন খোদার অনুগত্য করতাম। তাকে পেয়ে গেলে খোদা ছাড়া আর কারো জন্য চোখের পানি ফেলতাম না আমি। কিন্তু সৃষ্টিকর্তা এটা কেন করলো? এই না পাওয়ার ব্যথা আমাকে সারা জীবন বহন করে যেতে, কারণ আমি মরতে পারবো না, পারবো না আমি নিজেকে শেষ করতে। মৃত্যুর মুহূর্তেও যে আমার চোখের তৃষ্ণার্ত দৃষ্টি, তারই সন্ধান করতে। আমার চাই না সেই মুহূর্তটা আসুক আমার জীবনে। আমি ঘৃণা করতে চাই তাকে, মুছে দিতে চাই আমার মন থেকে। মেয়েটা এহেন আহাজাতে তাকবীরের পাষণ্ড বুকে মায়ের উদ্রেক হয়। সুনিপুণ বিস্ময় ফুটিয়ে তুলে সে তাকালো লারার দিকে। এই মেয়েটাকে নিয়ে ধারণা ছিল অন্যরকম, আর সকলের মতো সেও ভেবেছিল মেয়েটা খুব অহংকারী, কঠোর আর সূর্য রশ্মির মতো তীব্র তেজ। আজ সকল ভাবনার উপরই পানি ঢাললো লারা। এতক্ষণ যাবৎ নিজের অনুভূতিকে সামনে রাখলেও পারলো না। তার নিয়ন্ত্রণে ফাটল ধরালো এই মেয়ের আকার ছোঁয়া কান্না। তাকবীর ফোঁস নিঃশ্বাস ছেড়ে নিষ্প্রিয় কঞ্চে বলে, বিষণ্ণ মনে কাউকে সান্ত্বনা দিতে নেই, তাহলে অপর পক্ষ বিপদে পরিচালিত হওয়ার সম্ভাবনা থাকে। তাকবীর দেওয়ান একটু থেমে আবার বলল, শুধু বলবো, মানুষের মন মানুষের সব থেকে বড় শত্রু। একে প্রশ্রয় দিতে নেই, বাচ্চাদের মতো ধ্বংসের আবদার করতেই থাকে। লারার শরীর টলতে থাকে। তাকবীর লারাকে ছাড়িয়ে সোজা করে দাঁড় করায়। অতঃপর দুই কাঁধে হাত রেখে গভীর গলায় বলল, মেয়েদের ভালোবাসা আবেগ বেশি, আর পুরুষদের ভালোবাসা গভীরতা। আপনার এই কান্না অন্যের কান্নার কারণ হতে পারে, সুতরাং শান্ত হন। নদীতে ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো আচমকা। তাকবীর একটা মদের বোতল তুলে লারার দিকে এগিয়ে দিল। লারা ভ্রুকুঞ্চিত করে তাকালো তাকবীরের শ্যামবর্ণে, যদিও শ্যামবর্ণ এখন কৃষ্ণবর্ণে পরিণত হয়েছে। তাকবীর ভ্রু নাচিয়ে ইশারা করলো। লারার সঙ্গে সঙ্গে তাকবীরের হাত থেকে মদের বোতল ছিনিয়ে নিয়ে মুখে পুরে দিল। এক নিঃশ্বাসে শেষ করলো সে সম্পূর্ণ বোতল। নিজেকে অনুভব করলো ভূমিকম্পের কেন্দ্রবিন্দুতে আটকে থাকা পুরনো ভাঙা চোরা একটা দালান। পা যেন জমাট বাঁধা ভারী সীসার মতন। পৃথিবীটা গোল হয়ে ঘুরছে তার চারপাশে। চোখের সামনে ঝাপসা, সব ঝাপসা শরীর একবার এদিক ঢুকছে তো আরেকবার ওদিক। কানের ভেতর মৌমাছির মতো শোষো আওয়াজ হচ্ছে। মস্তিষ্ক, নিউরন, শ্রবণ ইন্দ্রিয় সাহায্য করে দিচ্ছে মৌমাছির ঝাঁকেরা। হঠাৎই তাকবীর উচ্চস্বরে শব্দে বলে উঠল, মিস লারা, কাঁদুন, শব্দ করে কাঁদুন। লারা শুনলো কথাগুলো, তারপর কি জানি কি হলো। হঠাৎই লারা হাঁটু ভেঙে বসে পড়লো সিঁড়িতে। আকাশ পানে চেয়ে চিৎকার করতে থাকে। তার কণ্ঠনালীর রগগুলো দৃশ্যমান হয়, ফুলে পেঁপে ওঠে। বুকের গভীর থেকে ক্ষতের আর্তনাদ চিৎকার দিয়ে বেরোয়, আল্লাহ, ইয়া আল্লাহ, সবটা আপনার হাতেই ছিল। আপনি চাইলেই পারতেন তাকে আমার করে দিতে, কিন্তু আপনি চাননি। তার আমার হওয়ার কথা ছিল, কিন্তু আপনি তাকে আমার করে দেননি। আমি কষ্ট পেয়েছি, খুব খুব। ইয়া রব, শুনতে পাচ্ছেন আপনি? আমি খুব কষ্ট পেয়েছি। আপনার এই নিষ্ঠুর ফয়সালা আমার মন ভেঙে দিয়েছে। তাকবীর সময় নিয়ে লারাকে সামলালো। তারা এখন পাশাপাশি বসে আছে। অবশিষ্ট বোতলটা আর সে খেলো না। লারা গিলে যাচ্ছে সে কখন থেকে একটু একটু করে। নেশা বেশ ভালোই চড়ে গেছে। এখন আর কাঁদছে না লারা, বরঞ্চ অযথা হাসছে, জোরে জোরে শব্দ করে উম্মাদের মতন। তাকবীর অবশ্য বাধা দেয়নি। তার মাঝে আজ অদ্ভুত দৃঢ়তা। বিরহ বিধুর মনকে কি দিয়ে বুঝ দিয়েছে লোকটা কে জানে। লারা হঠাৎ বাচ্চাদের মতো কান্না শুরু করলো। চোখ উল্টে প্রশ্ন করলো, রিত কেন আমার হলো না? তাকবীর
স্নেহার্দি দৃষ্টিতে তাকালো লারার দিকে। ইতিমধ্যে সে বুঝে গিয়েছে মেয়েটা ওপর দিয়ে যেমনই হোক ভেতরে ভেতরে খুবই ভঙ্গুর। তাকবীর জবাব দিল নরম গলায়। স্রষ্টা চায়নি তাই? স্রষ্টা চায়নি। স্রষ্টার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। সুতরাং আপনার আমার চাহিদায় কিছুই হবে না। অযথা প্রত্যাশা ছেড়ে দিন। লারা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে তাকবীরের দিকে। সে শুরু থেকে দেখে এসেছে মানুষটা তার ভালোবাসার ক্ষেত্রে কতটা ভঙ্গুর, অথচ আজ তাহলে স্রষ্টার হুকুমেই আমার এই পরিণতি? লারা নির্বোধ প্রশ্নে তাকবীর ছোটে এক চিলতে হাসি ফোঁচায়। সেই ঠোঁটের কোণে হাসির রেখা ধরে রেখে প্রতি উত্তর করল। স্রষ্টার হুকুম তো অবশ্যই, তবে নিজ কর্মের ফলও বলতে পারেন। লারার চোখ মুখ জ্বলে উঠে বিস্ময়। কর্মের ফল? একজন পুরুষ বিবাহিত জানা সত্ত্বেও তার প্রতি ভালোবাসে পড়া, তার যত হৃদয়ের তাগিদ হোক, সেটি পাপ। পবিত্র সম্পর্কের পরিধিতে এমন নিষিদ্ধ আকাঙ্ক্ষা স্রষ্টার বিধানের পরিপন্থী। আত্মার শান্তি থেকে বিচ্যুতির নাম। তাহলে তো সমান পাপি আপনিও। তাকবীর মাথা দুলিয়ে কুটির হাসলো, এমন যেন সে খুবই মজাদার কিছু শুনেছে। হঠাৎ হাসি থামালো সে, বিরস মুখে তাকালো লারার দিকে, বলল, হ্যাঁ, তা তো অবশ্যই। আপনার কষ্ট হচ্ছে না? মৃত মানুষের আবার কিসের কষ্ট? কষ্ট তো শুধু জীবিতদের হয়। লারা নির্বাক পলকহীন তাকিয়ে থাকে তাকবীরের চিরাত গম্ভীর অবয়বে। তাকবীর ম্লান হাসলো, হেসে নিজ থেকে বলতে শুরু করলো, জগতের সবচেয়ে সুন্দর ও নির্মম আফসোস কি জানেন? নিজেকে নিজ হাতে নিঃশেষ হয়ে যেতে দেখা। আপনি জানেন আপনার ভেতরটা শূন্য, জানেন জীবনের কোনো লক্ষ্য নেই, কোনো ছুটে চলার রং নেই। যেটা আপনি প্রাণপণে চেয়েছিলেন সেটা না পাওয়ার যন্ত্রণা আপনাকে নিঃশেষ করে দিয়েছে। আপনি জানেন নিজেকে আর বিশ্বাস হয় না। এখন আপনি শুধু বেঁচে আছেন, শুধু নিঃশ্বাস নিচ্ছেন, আর ভিতরে সে প্রাণবন্ত হাসি খুশি মানুষটা, সে তো বহু আগেই হারিয়ে গেছে, চুপি চুপি নিঃশব্দে চিরতরে। আমি তাকবীর দেওয়ানার নেই, আমি বাস্তবতার করুণ ব্যারাজেলে আটকা পড়া একটা মৃতদেহ। সেদিনের প্রহরের মতো গুনছে সেই দিনটার, যেদিন সকলে আর লাশের সামনে বড় আফসোসের সুরে বলবে, পাগলটা অবশেষে মুক্তি পেল। আপনার উচিত সুইসাইড করা। সঙ্গে সঙ্গে তাকবীরের মুখাবে আধার নামে চোখে ফুটে উঠে অজানা ভয়। সে তড়িঘড়ি করে মাথা নেড়ে বলল, আত্মহত্যা করলে যে পরে তার সাথে দেখা হওয়ার কোনো সম্ভাবনা আর থাকলো না। লারা মাথা ভারী ভারী লাগছে। সে শুয়ে পড়ল সিঁড়ির উপর, নিভে আসা কণ্ঠে জিজ্ঞেস করল, এত কষ্ট দিয়ে বাঁচা যায়? শরীর কাটা পিটলে পরবর্তীতে তাতে লবণ মরিচ পড়লে যেমন জ্বালা ধরে, কিন্তু মরণ হয় না। ঠিক তেমনই কিছু মানুষ আমাকে এমনভাবে আঘাত করছে যে আমি যন্ত্রণায় ছটফট করছি, তবু মরতে পারছি না, শুধু টিকে আছে প্রতিটা নিঃশ্বাসের যন্ত্রণা বয়ে নিয়ে। তাকবীর গভীর নিঃশ্বাস নিলেও থেমে কথা শেষে আরো সংযোজন করল, জীবনের প্রতিটি মুহূর্তের জন্য এক একটা যুদ্ধ, কখনো সময়ের সঙ্গে, কখনো কাছের মানুষের, কখনো বা নিজের ভেতরের টানাপোড়েনের সাথে। আজ এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে পাশে নেই কেউ, নিঃসঙ্গতা ঘিরে ধরেছে চারদিক। তবু কোনো আফসোস নেই জীবনের প্রতি, বরং এখন দেখতে চাই আমার ধৈর্যের সীমা কত দূর, আমি কতটা সহ্য করতে পারি, কতটা মানিয়ে নিতে পারি এই কঠিন পৃথিবীর সাথে। মানুষের দুঃখ বুঝতে একজন মানুষ লাগে, আমার সেই মানুষটাও নেই। আর কেমনে বোঝে আমি কতটা অসহায়? এই পৃথিবীতে সব থেকে বেশি ঘৃণা কাকে করুন? আমার নিয়তিকে। তারপর আমাকে। আর তাকবীর তপ্ত শ্বাস পেল, বন্ধ চোখ মেলে দিলে সে চায় না লোকটার অভাব তার চোখের সামনে ভেসে উঠুক। শূন্য অভিব্যক্তিতে বলো, আমার বাবাকে। ও, সে তো আমার বাপই ছিল না। নেশাগ্রস্ত লারা একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে রেল গাড়ির মতন। পাশে বসা মানবটার ভ্রুকুচকে তাকিয়ে ফের প্রশ্ন করল, আর কাউকে ঘৃণা করেন না? এবারে উত্তর তাকবীরের আকাশের দিকে তাকিয়েই দিল। করি। কাকে? আমার মাকে। শোচনীয় বিস্ময় লারা উঠে বসে ধড়াক করে, নেত্রে চকচকে কৌতূহল লেপটে আছে, রকেট গতিতে বলে উঠছে, মাকে। তাকবীর উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। লারা হতচকিত হয়ে ছটফটিয়ে উঠল, বলল, কেন? তাকবীর বিরস মুখে জবাব দেয়, তার উচিত হয়নি আমাকে পেলে বসে বড় করা, তখনই নুন খাইয়ে মেরে ফেলতো।
তাহলে এই দুনিয়ায় না হোক, ওই দুনিয়ায় সুন্দর একটা জীবন পেতাম আমি। লারার মনে সূক্ষ্ম ব্যথা হয় তাকবীরের জন্য। লোকটার আচরণ শুরু থেকে তার কাছে বজ্র অদ্ভুতই ঠেকেছে। সে ভেবে রেখেছিল আজকের পর হয়তো তাকবীর দেওয়ার নামও কারোর অস্তিত্ব থাকবে না এই ভুবনে। তা না হলেও অন্তত কাঁদবে মানুষটা, এতটুকু তো আশা রেখেছিল সে। তবে তাকে অবাক করে দিয়ে তাকবীর তেমন কিছুই করছে না, উঁচু তাকে সামলাচ্ছে, সান্ত্বনা বানিয়ে ওড়াচ্ছে। এক অদৃশ্য দৃঢ়তা ভর করেছে লোকটার মাঝে, প্রতিটি কথায় অসীম পরিপক্কতা, চিবুকে জেগে থাকা এক নির্মল দৃঢ়তা, অভিব্যক্তি পাথরের ন্যায় শক্ত, কণ্ঠস্বর ইস্পাতের মতো ধারালো। আচ্ছা আচ্ছা সবসময়ের মতো সেই অমলিন অমায়িক হাসি। লারা তার ছিল এসে বড় অফসোসের সুরে পড়ল, আপনার তো তবুও ভাই আছে, আমার তো কেউ রইল না। আমার ড্যাড বর্তমানে কোথায় সেটাও আমি জানি না। তাকবীর প্রশ্নের পিঠে প্রশ্ন ছুড়ল তৎক্ষণাৎ। আমার ভাই? লারা চেয়ে থাকে তাকবীরের দিকে, তবে কিছু বলতে পারে না। তাকবীর চমৎকার হাসল, অনড়ভাবে মাথা নাড়তে নাড়তে বলল, হঠাৎ তা অবশ্য ঠিক, আমার ভাই, আমার রক্ত আছে এখনো। হয়তো এই রক্তের টানের জন্য আমি এখনো বেঁচে আছি। বেচারা চাইলেও আমাকে মারতে পারছে না। মাঝে মাঝে মনে হয় আমার থেকেও দুঃখীও। তাই তো নিঃশব্দে সরে এলাম। থাকুক, খুশি ওরা। সুখী হোক আমার ভাই আর আমার শখের নারী। আবারও প্রেম বেদনায় বুধ হয়ে উঠে লারা। নেশার গড়ে হাত পা ছুড়ে কাঁদতে থাকে সে। এবার আর বুঝে উঠতে পারে না তাকবীর কিভাবে সামলাবে এ মেয়েকে। আর বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কাঁদতে কাঁদতে বলা, কিভাবে আমি সহ্য করব? তাকবীর ঠান্ডা মাথায় লারাকে হ্যান্ডেল করার চেষ্টা করলো, বলল, নিজের সহ্য শক্তি কতটা তা বোঝার জন্য কষ্ট পাওয়া দরকার। আর সবচেয়ে মূল্যবান কথা হলো, ওজনে বেশি কোনো কষ্টে খোদা কাউকে দেন না। যে যতটা সহ্য করতে পারে তাকে ততটাই দেন তিনি। লারা তবু ফায়ার করে কাঁদতে কাঁদতে তাকবীরের কথার পৃষ্ঠ সৃষ্টি হয় তার নতুন প্রশ্ন, আপনি এখনো বেঁচে আছেন কেন? এই পৃথিবীতে আপনার আপন বলতে তো আর কেউ রইল না। তাকবীর লারার কাছ থেকে সরে এসে সোজা হয়ে বসলো আর চোখে লারার দিকে তাকিয়ে পড়ল। সত্যি বলবো, হাসবেন না তো? লারার বিলম্বহীন জবাব। হাসবো না? তাকবীর চোখ বুঝলো, সঙ্গে সঙ্গে তার মানসপটে ভেসে উঠলো লাল চুলে এক রুশ কন্যা। ছোটের কোণে মোহচ্ছন্ন হাসি ফুটে উঠলো, চোখ বুঝে প্রেমের সাগরে ভেসে সে নিশ্চঙ্কচে বলে উঠল, লারা। আমার এলো কিসের জন্য? এবার কোনো ঘুরপাক না খেয়ে সোজা সাপচে বলল, তার আসার সম্ভাবনা যে একেবারেই ক্ষীণ। তবে তাকবীরের কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের দৃঢ়তা। সে নিশ্চিন্ত কণ্ঠে বলল, আমার বিশ্বাস সে আসবেই। আমাদের মাঝখানে যে এখনো অনেক হিসেব নিকেশ বাকি রয়ে গেছে। হিসেব নিকেশ? লারা ফ্রিকুজকে জিজ্ঞেস করলো, সেসব বাদ দিন। যখন বলেছি সত্য বলবো, তখন সত্যই বলছে। আমি বেঁচে আছি কেবল এটা দেখার জন্য কে আগে আসে, সে না মালাকুল মাউদ। লারা শব্দ করে হেসে উঠল। তাকবীর এবারও ফিরে তাকালো না। সে এক পল অপলক চেয়ে রইল। সূর্য কিভাবে ধীরে ধীরে মাথা তুলছে, সূর্যাস্তের ক্ষীণ আলোয় দাঁড়িয়ে অস্পষ্ট স্বরে নিজের মতো করে বলে উঠল, ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়েও আমি আমার ধ্বংসকারীকে ভালোবাসি। তাকবীরের একটা ভাড়া করা গাড়িতে লারাকে হোটেলে পাঠিয়ে দিল। সে এখন দাঁড়িয়ে আছে ঘাটের ধারে বিশাল এক বটের গাছের ছায়ায়। রোদের কাপা কাপা আলো যেন তার মুখে ক্লান্তের ভেতরে ধ্বংস দেখতে পাচ্ছে স্পষ্টভাবে। তারপর চুপচাপ তাকিয়ে আছে নিজের ছায়ার দিকে। শূন্যতা ও আত্মসমালোচনার এক নিঃশব্দ প্রতিবিম্ব মাটিতে। মানুষ যখন একা হয়ে যায় তখন আর কেউ তাকে রুখে রাখতে পারে না নিজের সত্যের মুখোমুখি হওয়া থেকে। তাকবীর আজ দাঁড়িয়ে আছে সে সত্যের সামনে, যদিও সে একটুও প্রস্তুত ছিল না। এই প্রস্তুতির কোনো প্রার্থনা সে করেনি কখনো। তার চোখ থেকে চপচপ করে ঝরে পড়েছে নিঃশব্দ অশ্রু। হঠাৎ তার ভেতরে জমে থাকা সমস্ত নীরব যন্ত্রণা ছেড়ে বেরিয়ে এলো। সে আকাশের দিকে তাকে অভিমান ভরা কণ্ঠে চিৎকার করে উঠল, সেই রং প্রিয় কেন করে খোদা, যে রং গায়ে মাখে না? ভেঙে পড়লো তাকবীর। মাটিতে মুখ গুজে হাও মাও করে চিৎকার করে কাঁদতে লাগলো লোকটা। ঠিক যেমন করে খাদে কেউ প্রিয়জনকে হারিয়ে। তার বাবার মৃত্যুর দিনেও চোখের জল ফেলেনি এই পুরুষ। শেষবার এভাবে ভেঙে পড়েছিল মায়ের বিদায়, আজ আবারও সেভাবেই কাঁদছে তার শখের নারীকে হারিয়ে। তাকবীর
এর আচরণের পাগলের ছাপ, ক্ষতবিক্ষত হৃদয়, রক্তাক্ত হিংস্রতা যেন ফুটে উঠল তার দৃষ্টিতে। দুহাত মুষ্টিবদ্ধ করে একের পর এক আঘাত করতে থাকে নিজের মাথায়। ভোরের স্তব্ধ মাটিতে চপচপ করে ঝরে পড়ে তার চোখের জল। হিংস্র আর্তনাদের মতো চিৎকার করে যায় শুধু। চোখের পানির সাথে পাল্লা ধরে চিৎকার করে যাচ্ছে। বহুদিন ধরে জমে থাকা যন্ত্রণাগুলো একে একে দল বেঁধে বেরিয়ে আসে বুক ফেরে। তাকবীরের কণ্ঠ ফেটে যায়, গলা রুদ্ধ হয়ে আসে, তবুও সে থামে না। তার কান্না চিৎকারে কাছে বসে থাকা পাখিরা উড়ে যায়। ঠিক তখনই হঠাৎই দমকা হাওয়া, মনে হয় এই ভোরে বৃষ্টি নামবে। বাতাসের তীব্রতায় সমস্ত কিছু উড়ে যাচ্ছে। নদীতে উঠেছে জলোচ্ছ্বাস। ঝড় আর ঢেউয়ের মাঝে মাটিতে লুটিয়ে পড়া এক ব্যর্থ প্রেমিক নিজেকে আঘাত করে চলেছে বারবার। বুক চিরে বের করে দিচ্ছে জমে থাকা অভিমান। মাটিতে মাথা গুজে সমস্ত শক্তি দিয়ে ঘুষি মারতে থাকে তাকবীর। তার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে মৃত্যু যন্ত্রণায়। ছটফট করছে সে। আজ চোখের জল যেন ফুর হয় না, কণ্ঠস্বর ভেঙে যায়, তবুও কাঁদে নির্লজ্জ লোকটা। চিৎকার করে কাঁদে, শুধু কাঁদে। সমাজের চোখে পুরুষের এই কান্না লজ্জার, কিন্তু তাকবীরের আজ কোনো লজ্জা নেই। তাকবীর বারবার চিৎকার করে বলতে থাকে, কত রাত জেগে থাকলাম তোমার পাহারায়, বোকা আমি শুধু বাইরে দিয়েই পাহারা দিয়ে গেলাম, অথচ ভিতরে আমার এলোকেশি মত্ত হয়েছিল অন্যতে। তখনই দূর থেকে বাতাসের মধ্যে ভেসে আসে মেলি কণ্ঠস্বর। কেউ উদ্গ্রীব হয়ে ডাকলো, মিনিস্টার সাহেব। চল দুতুং পাহাড় ঝুম ঘরে, পূর্ণিমা রাত বর্ষা জুড়ে, জীবনে জোয়ার আসর বসাবো। সোনালি দুটি আশ্বাসে মুছে দিয়েছে আকাশের ঘন কালো মেঘ। আকাশ ভেঙে পড়া বৃষ্টির নিষ্পত্তি ঘটেছে অনেক আগে। বর্ষার শীতল আদুরে ধুয়ে মুছে গেছে শহরের ধূসর ছাপ। আকাশে এখন মেঘের উপস্থিতি তেমন নেই। রোদের তপ্ত তাপে বোঝাও মুশকিল। কিছুক্ষণ আগেও শৈত্য প্রভাবে লণ্ডভণ্ড হচ্ছিল প্রকৃতির প্রফুল্লতা। তবে এখন চারিদিক শান্ত, সৌম্য, নীরব, পরিতৃপ্তে। কাকভেজা অবস্থায় ম্যানশনে ফিরল এই নবদম্পতি। বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষে তারা বেরিয়েছিল এক লং ড্রাইভে। মেঘমেদুর দিনে ভিজে শহরের প্রতিটি কোণা ঘুরে তারা শুরু করলো নতুন জীবনের প্রথম অধ্যায়। ম্যানশনের দোরগোড়ায় পৌঁছে একে অপরের চোখে এক ফালি হাসে। তারপর আর কোনো দেরি নয়, দুজনে একসঙ্গে ঢুকে পড়লো বাথরুমের লম্বা হট শাওয়ারের জন্য। এলিজাবেথের নরম শরীরে ঢিলে সাদা বাথরুম হাঁটুতে মুখ গুজে বসে সে ডুবেছিল নিজের ভাবনার অতল গহ্বরে। এমন সময় তাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে এলো রিচার্ড। হঠাৎই থমকে দাঁড়াইছে, চোখ আটকে যায় এক অদ্ভুত মোহে। তার প্রিয় নারীর ভেজা লাল কেশের ফাঁকে ফাঁকে জলকণাগুলো টুপটাপ করে ঝরে পড়ছে। সে দৃশ্য দেখে রিচার্ডের ভেতর বয়ে যায় এক প্রশান্তির কোমল স্রোত। এই তো সেই সকাল যার জন্য অপেক্ষায় ছিল দীর্ঘ। এমন প্রতিটি সকালে সে চেয়েছিল এলিজাবেথকে পাশে পেতে। এই মেয়েটির প্রেমিত মত হয়েছিল সে, এমনভাবে হারিয়ে গিয়েছিল যে ভুলে গিয়েছিল নিজের কঠিন আত্মপ্রতিমা। এই যে লালিত্য ভরা উষ্ঠ, লালিত কপল, ডাগর ডাগর চোখ, গোলাপ বর্ণের পেলব চেহারা, সৌন্দর্যের তেজস্ক্রিয় রশ্মির ন্যায় চোখ ধাঁধানো কুন্তর রাশি, সবটা জুড়ে শুধু মায়া আর মায়া। এ যেন মায়ের ইন্দ্রজাল। মহাচ্ছন্ন হাসিতে উদ্ভাসিত হলো রিচার্ডের ঠোঁটের কণ। শুকনো ঢোক গিল সে। এই মুহূর্তে নিজেকে অনুভব করলো খুব দুর্বল, দৈবীভূত হতে শুরু করেছে। তার ইস্পাতের ন্যায় ধারালো সংযম দুর্নিবার এক আকর্ষণে নৈশব্দে পা ফেলে এগিয়ে যায় রিচার্ড। পেছন থেকে রুশ রমণীর মসৃণ কোমরের মোহনীয় বাঘ দুহাতে জড়িয়ে উন্মুক্ত পৃষ্ঠদেশে ঠোঁট ছোঁয়াতে শিউরে উঠেছে। প্রেমিকের স্পর্শে কাঁপতেই থাকে প্রিয়ার দেহ বল্লরী। প্রিয়র প্রেম নিবেদন পত্র অশিষ্ট প্রত্যাখ্যান জানিয়ে নড়ে চড়ে বসল নিষ্ঠুর প্রিয়া। রিচার্ডের কপলে ভাঁজ পড়ে, কুঞ্চিত হয় প্রিয়। সে সন্ধিয়ান চোখে এলিজাবেথের মুখায়ব নিরীক্ষণ করে ঝকঝকে পায়ে বেরিয়ে গেল। এলিজাবেথ থমথমে মুখে বসে আছে। ভেতরে ভেতরে শঙ্কিত রিচার্ড রাগ করলো কিনা তা ভেবে অস্বস্তিতে গুম হয়ে যায় মন। সে তো তেমনটা মিন করেনি। হঠাৎ স্পর্শে চমকে উঠেছিল, তাছাড়া তেমন জটিল কিছুই না। ভাবনার মধ্যে ফিরে এলো রিচার্ড। হাতে
হট ওয়াটার ব্যাগ। সহসা কোনো কথা ছাড়াই রিচার্ড ওয়াটার ব্যাগ আলগোছে চেপে ধুলো এলিজাবেথের তলপেটে। বিস্ময় পাক শক্তি রহিত এলিজাবেথ বিমূর্ত মূর্তির মতো বসে আছে। সে সচকিত চোখে দেখছে রিচার্ডের নিপুণ হাতের কাণ্ড। এলিজাবেথ ততোধিক বিস্ময় নিয়ে বলল, কি করছেন? রিচার্ড মাথা তুলে চোখে চোখ রাখলো। চোখে মুখে সেই চিরচেনা গাম্ভীর্য। গম্ভীর গলার প্রশ্নের পরবর্তীতে প্রশ্ন ছুড়ে দিল। প্যাড নিয়েছো? চমকে উঠে এলিজাবেথ। বিস্ময় তার ঠোঁটখানা ফাঁক হয়ে যায়। ততক্ষণে রিচার্ড আবারও নিজের কাজে মনোযোগ দিয়েছে। সে হট ওয়াটার ব্যাগটা হাতে নিয়ে এলিজাবেথের পেছনে ঘেঁষে বসে এক হাতে ব্যাগটা চেপে ধরেছে মেরুদণ্ড বরাবর, আর অন্য হাতে সুনিপুণ ভঙ্গিতে কোমরে মালিশ করে দেয়। আঙুলের টান নির্বিচ্ছিন্ন নিখুঁত ছন্দে। এলিজাবেথ বিস্মিত হয়, আরও আবেগে আপ্লুত হয়। তার হৃদয়ের কুঞ্জবনে আবেগের কাঁপন তোলে এই অপ্রত্যাশিত যত্নে। এই মানুষটা নাকুচে অহংকারে হৃদয়হীন মনে হতো যাকে, সে কি সহজেই ভেঙে পড়ে স্ত্রীর প্রয়োজনে? তখন সে আর কোনো গ্যাংস্টার বস নয়, হয়ে ওঠে নিখাত এক আদর্শ স্বামী। তার হাতের প্রতিটি স্পর্শে মিশে থাকে স্নেহ, আস্থা আর একরাশ ভরসা। সব বুঝেও এলিজাবেথ চুপ থাকে, তবুও চোখে ফুটে ওঠে শান্ত মিটিমিটি হাসে। তার ভালোই লাগে এই পুরুষটার যত্ন। ফিলিং বেটার নাও? রিচার্ড ধীরে জানতে চায়, গলায় তখনও এক টুকরো সংকোচ। দীর্ঘক্ষণ পর এলিজাবেথ মুখ খুলে ঠোঁটে এক চিলতে হাসি রেখে বলল, আপনাকে কে বললো আই এম অন মাই পিরিয়ড? রিচার্ডের চিবুক রুটো হলো, কাঁধের উপর ঝুঁকে ছন্দ রাগ নিয়ে বলল, তখন সরে গেলে যে? এলিজাবেথ বাচ্চাদের মতো দন্ত বিকশিত করে হাসল। শীর্ণ দু হাতে মুখ চেপে হাসতে হাসতে বলল, কাটুকুটু লাগছিল তাই? এলিজাবেথ হঠাৎ নিজের শরীর শূন্য অনুভব করলো। মাথাটা আছড়ে গিয়ে পড়লো একটি শক্ত বিশ্বস্ত বৃক্ষ পর্যায়ে। নিজেকে আবিষ্কার করলো রিচার্ডের কোলে। আকস্মাৎ রিচার্ডের এক অনাহত কাণ্ড থতমত খেয়ে গেল এলিজাবেথ। মাথাটা ছিমছিম করছে। রিচার্ড ওর চিবুক চেপে পেল মুখখানা উপরে তুলে গাঢ় কণ্ঠে হুঁশিয়ারি বার্তা এনে বলল, আমার ধৈর্য নিয়ে একদম খেলবে না, আই ওয়ার্ন ইউ। শুকনো ঢোক গিলা কিংবা ভয়ের বিপরীতে রহস্যময় হাসি ঝলক খেলে গেল এলিজাবেথের চেহারায়। গদগদ করে হেসে দুহাতে আশ্বাসে পেঁচিয়ে ধরল রিচার্ডের গলা, ঘাড় উপরে তুলে অবিশ্রাম দুপাশে মাথা দুলিয়ে পিটপিট করে ছেয়ে পড়ল। চলুন আজ আমরা ইউনিক কিছু করি। রিচার্ডের চোখ মুহূর্তে সতর্ক হয়ে উঠল। সন্দেহভরা দৃষ্টিতে গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো এলিজাবেথকে। এই চাতুর্যের রহস্য কি? কোথায় লুকিয়ে আছে কাটার ফাঁদ? গ্যাংস্টার বস হয়তো অনেক কিছুই বোঝে, অনেক কিছুই পড়ে ফেলে চোখে দেখে, কিন্তু এই নিষ্পাপ মুখশ্রী আড়লে যে এমন ভয়ঙ্কর চাল থাকতে পারে সেটা সে এখনো মানতে পারে না। এই মেয়ের ভেতরে ছলনায় ছায়া এসেছে, তবুও প্রতিবারই নতুনভাবে ধরা খায়। কারণ এলিজাবেথের মতিগতি আগুনের মতন, কখন জ্বলে ওঠে কখন নিভে যায় কে জানে। রিচার্ড ফ্রিকোচকে হালকা অভিমানী স্বরে বলা, ইউনিক, রাতের বাসর দিনে হতে চলেছে, তুমি আর কি চাও রের? রকেটের গতিতে জবাব ছুড়ে দেয় এলিজাবেথ। বাসরের অল্টারনেটিভ কিছু। ফালতু কথা বাদ দিয়ে কাছে আসো রের, বাসরের কোনো বিকল্প হয় না। বলে রিচার্ড এগিয়ে এলিজাবেথকে টানতে গেল, কিন্তু ধরা দেয় না এলিজাবেথ। দু হাত ঠেলে দেয় সামনে, যেন এক প্রাচীর তুলে দেয় নিজেদের মাঝখানে। শক্ত গলায় বলল, শাট আপ মিস্টার কায়নাত। রিচার্ড প্রলম্বিত শ্বাস পেল, তার কণ্ঠে হতাশার রেস্ট। আচ্ছা, গল্প শুরু করলো। এলিজাবেথ রিচার্ডের বুকে মাথা রেখে পা লম্বালম্বিভাবে বিছিয়ে দিয়ে খুবই আয়সী ভঙ্গিতে শুল। প্রসিদ্ধ জ্ঞানীদের মতো ভাবুক ভঙ্গিমায় বল, আচ্ছা, আমি জন্ম না নিলে আপনি এসে অন্য আরেকটা মেয়েকে বিয়ে করতেন, তাই না? রেড অ্যালার্ট সাইরেন হুঙ্কার তুলো রিচার্ডের কানের পার্শ্ববর্তী জায়গায় দিয়ে। সে জানে উত্তর দেওয়া এবং এড়িয়ে যাওয়া উভয় বিপজ্জনক এই মুহূর্তে। রিচার্ড বেশ কৌশলী জবাব দিল প্রথম প্রশ্নের। অসম্ভব বিয়ে, তাও তোমাকে ছাড়া? জানো, সেটাও আমি আমার জন্মের আগেও ভাবিনি। এলিজাবেথ ঘাড় ঘুরিয়ে সন্দেহভাজন দৃষ্টিতে তাকাতে রিচার্ডের চোখে রিচার্ড বহু কষ্টতে নিজেকে গম্ভীর ভাবলেশীন রাখার চেষ্টা করলো। এলিজাবেথ তীক্ষ্ণ দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলল, আচ্ছা, আপনি আমার প্রেমে সর্বপ্রথম কি দেখে পড়েছিলেন? কোনরূপ জড়তার সংকোচ ছাড়া জবাব দেয় স্পষ্টভাষী রিচার্ড। তোমার মনোমুগ্ধকর রূপে মোহিত হয়ে। ডাজ ইট মিন আপনি আমার রূপের প্রেমে ধরা খেয়েছেন? কাইন্ড অফ।
এলিজাবেথ আরেক ধাপ এগিয়ে ফের করে বসলো আরেকটি অদ্ভুত প্রশ্ন। রিচার্ড দীর্ঘশ্বাস ফেলে আওড়ায়। আমি দীর্ঘশ্বাস ফেলতাম। এলিজাবেথ উত্তর ধার ধারল রেলগাড়ির মতন, তার মুখ অবিশ্রাম চলে যাচ্ছে। যদি আমার রাতে ঘুমের ঘোরে হাঁটার অভ্যাস থাকতো তখন? রিচার্ড দু হাতে জড়িয়ে নিল পলকা দেহখানা, দু হাতে জাপটে ধরে নিবিড় বন্ধে আবদ্ধ করে প্রসন্ন মনে প্রতি উত্তর করে। আমি তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাতাম রোজ। যদি আমার শ্বাসকষ্টের সমস্যা থাকতো তখন? রিচার্ড চুমু খেল এলিজাবেথের চুলে, কণ্ঠে অবিন্যস্ত কোমলতা। তখন আমি শুধু তোমার কপালে চুমু খেতাম। যদি অনাকাঙ্ক্ষিতভাবে আমার মুখ পুড়ে যায় তখন? রিচার্ড দু হাতে কুয়াশা ভরা আদোলায় চেপে ধরল এলিজাবেথের চিবুক। লোকটার চোখে মুখে আশার আধার, কণ্ঠ খাদে। রিচার্ড এলিজাবেথের সমস্ত মুখে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিয়ে আবারও শক্ত করে বুকের সাথে চেপে ধরে বলল, তখন সেই পুড়ে যাওয়া মেয়েটাকে এভাবে আদরে আদরে ভরিয়ে বুকে জড়িয়ে রাখতাম আমি। সমাজের কারোর কুৎসিত দৃষ্টি পড়তে দিতাম না তার উপর। এলিজাবেথের বুক ধাঁধিয়ে গেল শীতলতায়, অন্তরে বইল ঘনঘনে উষ্ণ হাওয়া। মিটিমিটি হেসে আবারও অদ্ভুত রাজ্যের যত সব অদ্ভুত প্রশ্নের রং বেরং সমাহার নিয়ে বসলো বল। যদি? রিচার্ড মুখে হাত চেপে থামিয়ে দিল। এলিজাবেথ মুখ থেকে হাত সরিয়ে অনুনয় সুরে বলল, আরেকটি শুধু। তপ্ত শ্বাস ফেলে অধৈর্য গোছে ধৈর্যশীল স্বামী রিচার্ড কায়নাত চোখে ইশারায় অনুমতি প্রদান করতে এলিজাবেথ হর হর করে বলতে লাগলো, ধরুন আপনি আমাকে বিয়ে করলেন, তারপর বাসরাতে দেখলেন আমি আসলে ছেলে না মেয়ে, সার্জারি করে ছেলে থেকে মেয়ে হয়েছি, তখন কি করবেন? মুহূর্তে রিচার্ডের ফ্যাকাশে ওই রক্তশূন্য দেখালো ভাব দেখে অনুধাবন করা যাচ্ছে সে এই মুহূর্তে এক্ষুনি পালাতে চাচ্ছে। এই পৃথিবীর মোহমায়া, এই মেয়ের অভাব্য কথাবার্তা সব ফেলে পালাতে পারলে বেঁচে যায় সে, তবে সেই উপায় নেই। অতঃপর কিংকর্তব্য বিমুঠ হয়ে ঠায় বসে রইল রিচার্ড। এলিজাবেথ উড়ুতে চিমটি কাটতে সম্বিত ফিরে নিস্তরঙ্গ মেজাজে বিস্ময়বিষ্ট গলায় বলে, তাহলে আবার সার্জারি করিয়ে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দিতাম। রিচার্ডের জবাবে কোনো ভাবাবেগ প্রকাশ দেখা গেল না এলিজাবেথের মুখে। হঠাৎই তার উজ্জ্বল চোখ ধাঁধানো মুখশ্রী ঢেকে গেল ঘুটঘুটে এক বিষণ্ণতায়। এলিজাবেথের এই আকস্মিক রূপান্তরে থমকে গেল রিচার্ড। সদ্য মন খারাপের রাজ্যে পা রাখা মেয়েটিকে আদরে সোজা করে বসে উজঘৃপ গলায় জিজ্ঞেস করল, কি ব্যাপার, মুখটা হঠাৎ এমন অন্ধকার হয়ে গেল কেন? এলিজাবেথ চোখ সরিয়ে বিরস মুখে বলল, আমি তো আপনার পার্মানেন্ট বউ, তাই না? রিচার্ডের কপালে চিন্তার রেখা জেগে উঠল, তাও দৃঢ় গলায় বলল, ইউ আর মাই ওয়াইফ ফর এভার। মানে আমাকে সারা জীবন? হোয়াট? হঠাৎ অকারণে চোখ দুটো ছলছল করে উঠল কাঁদো কাঁদো মুখে। এলিজাবেথ বলল, আমাকে সারা জীবন আপনার আন্ডারওয়্যারও ধুতে হবে? রিচার্ড হতভম্ব, এমন প্রশ্নে মাথাটা দুপাক দোল খেল। বিস্ময়ে হেঁচকি উঠে এলিজাবেথ ভীষণ উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল, উমা, হঠাৎ হেঁচকে উঠলো কেন আপনার? থেমে কোনো ভূমিকা না দিয়েই এলিজাবেথ রিচার্ডের মাথার তালুতে হাতের তালু দিয়ে আলতো চাপড়াতে লাগলো আর সঙ্গে সঙ্গে বলতে থাকলো, হেঁচকি মঙ্গলবার, হেঁচকি দেয় দিঘি পার। এরূপ ছন্দে আশ্চর্যভাবে সত্যি সত্যি হেঁচকি থেমে গেল রিচার্ডের। রিচার্ড মুখ কুচকাল, চোখ মুখ কুচকে বলল, হোয়াট দ্য হেল, এসব কি ওর টাইপ কথা বলছো? এলিজাবেথ গম্ভীর মুখে বলল, বুঝবেন আপনি, এটা হেঁচকির থেরাপি। রিচার্ড ঠোঁট কামড়ে হেসে ফেল, মাথায় যেন এক দুষ্ট চিন্তার ঢেউ খেলে গেল। ভ্রু নাচিয়ে নাচিয়ে বলল, ও আই গট ইট, তুমি তো মুশকিলে পড়ে গেছো ডিয়ার। এবার তোমার সমস্যার একটা সলিউশন দরকার, রাইট? এলিজাবেথ সন্দেহ চকিতে তাকালো রিচার্ডের দিকে, সোজা হয়ে বসে বলল, সাবধান, ডোন্ট টেল মি দ্যাট আপনি নতুন বউ আনার প্ল্যান করছেন। রিচার্ডের চোখ রাঙালো। জাস্ট ফাক অফ বেবি। তাহলে চলো একটা ডিল করি, কেমন? কেমন ডিল? তুমি আমার আন্ডারওয়্যার ধুবে আর আমি তোমার। বাক্য সম্পূর্ণ করার আগে এলিজাবেথ ছুটে গিয়ে রিচার্ডের মুখ চেপে ধরে চিৎকার করে উঠল, ছি, কত অসুল আপনি, চুপ থাকুন। রিচার্ড মুখ হাত থেকে সরিয়ে নিয়ে বাঁকা হেসে বলল, আমি কখনোই সুশীল ছিলাম না রেড। থেমে রিচার্ড আবার বলল, বউয়ের সামনে অশ্লীল না হলে কিসের ভিত্তিতে পুরুষ আমি?
খিলখিলি হাসলো মেয়েটা। কি জানি কি হলো এলিজাবেথের, বিয়ের পর ভালো একজন স্বামী পেলে মেয়েরা বোধহয় বাচ্চাই হয়ে যায়, শিশুর মতো আচরণ করে। এলিজাবেথও তাই। আবারও দুই হাতে রিচার্ডের গলা জড়িয়ে ধরলো, বাচ্চাদের মতো অবুঝ আবদারের ঝুলি নিয়ে বসলো, কাইকুই করে রিনিচ নিয়ে বলল, আমাকে দুনিয়ার সমস্ত ভালোবাসা এনে দিন না রিচার্ড কায়নাত, মাই ডিয়ার ক্রিমিনাল হাজব্যান্ড। রিচার্ড সৌর দৃষ্টিতে তাকালো এলিজাবেথের দিকে। অমন প্রশ্ন নাকের পাটা টান টান হয়ে উঠল। কপল বিরক্তির ভাঁজ ফেলে রাজ ভরে আওয়াজে বলল, আমার ভালোবাসা কি কম পড়ে গিয়েছে ডার্লিং? দুনিয়ার কথা ভাবছো যে, আমার বাইরে গিয়ে তুমি নিজের কথা ভাববে, সেটাও যে আমি মেনে নিতে পারবো না ওয়াইফি। সো শাট দ্য মাউথ অফ। এলিজাবেথ মুখ কাচুমাচু করে ঠোঁট বাঁকালো, বলল, ইউ আর সো মাচ জেলাস। রিচার্ড বিগলিত হাসলো। দৃশ্যমান হলো বাগালের অনুপম সৌন্দর্য, সন্নিকটের রমণীর সুধা ভরা নিঃশ্বাসের মোহে বিভোর হয়ে তাকে আরো কাছে টেনে নিল। কানের লতিতে দন্ত ঘষিয়ে হিসিয়ে পড়লা, ফাক অফ রেড, আই এম ম্যাডলি অবসেসড উইথ ইউ। এলিজাবেথ অকারণে আঙুল চালাতে শুরু করলো রিচার্ডের ঢেউ খেলানো বুকে, পাশাপাশি আমোদিত মনে স্বপ্নালু কঞ্চে বলা, আমাকে ভালোবেসে তাজমহল বানিয়ে দিন না, ঠিক যেভাবে শাহজাহান মমতাজের জন্য তাজমহল বানিয়েছিল। রিচার্ডের অতল স্পর্শী দৃষ্টি নিবিষ্ট ছিল এক রুশ রমণীর হাওয়ায় মিঠাই রঙা পেলব চেহারায়। পাখির ডানার নরম তুলতুলে একটি হাত ছিল তার, ড্রাগনের ট্যাটু খচিত হাতের মুঠিতে। তখনও মন্ত্রমুগ্ধের মতন তাকিয়েছিল সে। নিমেষহীন দীর্ঘক্ষণ তাকিয়ে থাকতে হঠাৎই মোহচ্ছন্ন হাসিতে উদ্ভাসিত হলো ঠোঁচের কণ। এলিজাবেথের হাতের পিঠে ঝুমুখে অভাবনীয় এক কঞ্চে বলল, হ্যাঁ আর? রিচার্ডের এই অভিন্ন স্বর কর্ণগোচর হতেই মনোজগতে প্রফুল্ল মনে বিচরণ করতে থাকা আরক্ত রমণী টনক নড়ল। তড়াক করে উঠে বসলো সে, অবিস্মরণীয় চোখে তাকালো রিচার্ডের দিকে। ঘোর বিস্ময় কুয়াশার মতো ঘিরে তাকে সচকিত চোখের বিস্ময় ঘোর কাটিয়ে পরপর কয়েকবার শুষ্ক ঢোক গিলে গলা ভিজিয়ে পড়ল, হ্যাঁ আর মানে? আপনি কি সত্যি সত্যি তাজমহল বানাবেন আমার জন্য? রিচার্ড ভাবলেছেন সে পড়ল বিস্ময় উষ্ণ চাদর গায়ে জড়িয়ে চিত্তপুত্তলিকার মতো মন্থর স্থিতিরতার মতো বসে থাকা এলিজাবেথকে বুকে উপর আশ্রে ফেলে শূন্য অভিব্যক্তিতে বলা, কি জানি। এলিজাবেথ ধরফড়ি উঠে বসলো, বিহ্বলিত দৃষ্টিতে ফিরে তাকালো রিচার্ডের দিকে। পুলকিত তনুমূল আবেগে আপ্লুত হুচ করে বলে উঠল, তাহলে তো আমাকে আগে মমতাজের মতো মরতে হবে। ঠাস একটা দানবীয় থাবা আচমকা এসে আছড়ে পড়লো গালে। তাল সামলাতে না পেরে এলিজাবেথ ছিটকে গিয়ে বিছানা থেকে মেঝেতেই পড়ে যায়, ঠোঁট ফেটে রক্ত ঝরে। উঠে বসে নিজেকে সামলানোর আগে দ্বিতীয় আঘাত এসে পড়ে তার গায়ে। রিচার্ড ক্ষুধার্ত বাঘের মতো ছাপিয়ে পড়ে, চিবুক চেপে তোল এলিজাবেথের। দু চোখে তখন কনকনে অগ্নিশিখা, বিষে জলা ভাষায় চিৎকার করে উঠল, কুত্তার বাচ্চা, আজকের পর থেকে জবানে লাগাম টানবি। ফার্দার যদি তোর মুখে এমন কথা শুনে, আল্লাহর কসম জানে মেরে ফেলবো তোকে। এলিজাবেথের ঠোঁট কেঁপে উঠে, ব্যথায় না অভিমানে তা বোঝা যায় না। রাগ বা কান্নার বদলে নিঃশব্দে রিচার্ডের বুকে মাথা গুজে দেয় একটা অভিমানী বিড়াল ছানার মতন। আগের এলিজাবেথ হলে এতক্ষণে কান্না ফেলে দিত ঝরঝর করে, কিন্তু এখন আর তা হয় না। এলিজাবেথ এখন জানে, বোঝে, অনুভব করে এই হিংস্র রাগের নিচে লুকিয়ে আছে এক অতল প্রেম সমুদ্র হারানোর ভয়। রিচার্ডের নিঃশ্বাস অসম হয়ে যাচ্ছে, বুক ধরফর করছে, মাথার আগুন নিভে যেতেই সে এলিজাবেথের মুখে ঝুঁকে পড়ে। তারপর বর্ষণ নামলো চুমুর, চুমুতে চুমুতে ভরিয়ে দেয় গাল, বিশেষ করে যেখানে আঙুলের ছাপ বসে আছে। ঠোঁটের ফাটলের রক্ত মুছে যায় জিভের লিহনে। 204টা চুমু খেয়ে তবেই থামে রিচার্ড। অভিমানী মেয়েটার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে আবার শক্ত গলায় বলল, This Richard has only one fear in this universe, the fear of losing his Elijan. Don't you ever say such a thing again, Jan. I can't endure it. My mind feels like it's about to explode. I swear to God, if you ever talk about dying again, I will kill you myself. এলিজাবেথ গালের পেছল ভাব হাতের পিঠ দিয়ে মুছতে মুছতে ঠোঁট বাঁকিয়ে বলল, আংরেজি মাত বলিয়ে স্যার, একদিন বাংলায় এমন একখান গলি দিব তার মানে খুঁজতে 20 দিন লাগবে আপনার। রিচার্ড মৃদু হেসে বলল, আচ্ছা শুনি তো দুইটা গালি। ছিটাঙ্কি সিটান।
রিচার্ডের মুখে এমন শব্দ শুনে ফিক করে হেসে উঠল এলিজাবেথ। রিচার্ড ফুস করে একটা নিঃশ্বাস ফেলে এলিজাবেথকে কোলে তুলে বলল, অনেক গল্প হলো রেড, এবার চলো। কোথায়? আর ধৈর্যের পরীক্ষা নিও না, আই রিকোয়েস্টেড ইউ জান। নো মিন্স নো। এক হাতে এলিজাবেথকে বহন করে অন্য হাতে চিবুক চেপে ধরে রিচার্ড এবার কঠিন গলায় বলল, ওয়াচ ইউর টোন হানি, অর আই উইল শাট ইউর মাউথ ইন মাই ওয়ে। এই মৃদু হুমকির জবাবে এলিজাবেথ রিচার্ডের থুতনিতে আঙুল ঠেলে মুখটা উপরের দিকে ঘুরিয়ে দেয়। তারপর কণ্ঠনালীতে দু আঙুল চেপে ধরে বলল, আমি বলেছি গল্প করব মানে শুধু গল্পই করব, আজ কিছু হবে না। শুনতে ইচ্ছে না হলে ঘুমিয়ে পড়ুন আপনি। রিচার্ড গরম নিঃশ্বাস ফেলে হতাশার স্বরে বলল, ওকে বেশ, ঘুমাবো আমি। এই বলে এলিজাবেথকে কোল থেকে নামিয়ে দিয়ে রিচার্ড উল্টো শুয়ে পড়ল। বিকেলের আগে ডাকবে না আমায়। রিচার্ড শুয়ে থাকলেও ঘুমায় না, মুখ ফাড় করে পড়ে থাকে। এলিজাবেথ উকি মেরে দেখে, ঠোঁট চেপে হাসে, তারপর চিপচিপ পায়ে হাঁটতে হাঁটতে ওয়াশরুমের দরজায় গিয়ে দাঁড়ায়। আকর্ষণ জাগাতে গলা খাকারি দেয়। রিচার্ড বিরক্ত ভঙ্গিতে ফিউ কুচকে ফিরে তাকিয়ে বলল, হোয়াট? এলিজাবেথ ভেজা চোখে মাসুম চেহারা বানিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি সত্যি ঘুমাবেন? রিচার্ড চোখ শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলল, হ্যাঁ, আর কিছু? এলিজাবেথ ঠোঁট চলছে আঙুল কসলাতে কসলাতে মৃদু স্বরে বলল, কিন্তু আমি তো জানতাম বিয়ের দিন বাসর হয়। এই প্রথা যুগ যুগ ধরে চলে আসছে। মানলাম এখন দিন, তাই বলে কি? কথা শেষ করতে পারল না এলিজাবেথ। তার আগেই রিচার্ড ঝড়ের মতো ছুটে এসে তাকে কোলে তুলে নিল। পর মুহূর্তেই আছড়ে ফেল বিছানায়। তারপর বিদ্যুতের গতিতে রুমের পর্দা টেনে দিয়ে এসির তাপমাত্রা নামিয়ে ফেললো একেবারে ঠান্ডায় জমিয়ে দেওয়ার মতন। ফের চকিতে কম্পিউটারের ভিতর ঢুকে এলিজাবেথকে নিজের সাথে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে রিচার্ড নিচু গলায় ফিসফিস করে পড়ল, এখন বলো, কে কাকে ঘুমাতে দিচ্ছে না? ঝকঝকে এক উজ্জ্বল সকাল, স্বচ্ছ নীল আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা তুলোর মতো শরতের মেঘ। কাচের গ্লাস ছুঁয়ে ঢুকে পড়া সূর্যের কোমল রশ্মি মুখ ছুঁতে পিটপিট করে চোখ মেলে তাকা এলিজাবেথ। চোখ খুলতেই প্রথমে ধরা দেয় রিচার্ড। বিছানায় কোণে ঠেকিয়ে তালুতে গাল রেখে এক দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে, যেন সারা পৃথিবীর সব অবসর জমা করেছে এই এক সকালে। এলিজাবেথ বিস্ময় তাকায় তার উদ্ধত মাখা কোমল চাহনিতে, তারপর চমকে নিজ শরীরের দিকে লজ্জায় গাল রং ধরে জাফরানের মতন কম্পিউটারে আরো আটসাট করে জড়িয়ে নেয় সে। রিচার্ড একটুখানি হেসে সুরিলা কণ্ঠে ফিসফিসিয়ে বলে, গুড মর্নিং প্রিন্সেস। এলিজাবেথ আলতো হেসে বলল, গুড মর্নিং। রিচার্ড শব্দ করে এক গাঢ় চুমু আঁকলো এলিজাবেথের কপলে। মুগ্ধ কণ্ঠে বলল, মাই প্রিন্সেস ইজ অ্যাওয়েক, স্লেপ্ট ওয়েল লিটল ওয়ান। আই সেন্ড some money to your card. Buy whatever you like, you are my queen, and I will spoil you every way I can because I love you, my fierce fucking dark red. এলিজাবেথ রিচার্ডের উষ্ণ নগ্ন বুকে ঘেঁষে গলে পড়া স্বরে বলল, I just need you, Mr. কায়নাত। রিচার্ড থমকে গেল, চমকে উঠল, আবার আনন্দে ঠোঁট বাঁকালো তার নাজুক বইয়ের আমূল পরিবর্তনে। রিচার্ড এলিজাবেথের উপর ঝুঁকে এসে হিসিয়ে বলল, Where do you need me, baby girl? Underneath you, deep inside you, or tangled around you like a wildfire, holding you so tight you forget who you are? Do you want me to shatter that sweet innocence or kneel before your darkness and kiss every scar it hides? Just say the word and tonight I will be everything your shaking, desperate body is crying out of for. লজ্জায় রক্তিম আভা ছড়িয়ে পড়ল এলিজাবেথের চিবুকে। রিচার্ড নিঃশব্দে হেসে নিচু গলায় জিজ্ঞেস করল, Feeling better now? ইঙ্গিতময় প্রশ্নের গভীরতা বুঝে তলপেটে এক ঝাঁক প্রজাপতি টানা ঝাপটালো। এলিজাবেথ ভেঙচি কেটে ভনিতার ভঙ্গিতে বলল, ঠিক আছে, আমি একদম ঠিক আছি। রিচার্ড ফিউজ কুচকে চাইল, বিদ্যুৎ সুরে বলল, Really? এলিজাবেথ কাজ ঝাঁকিয়ে প্রবল আত্মবিশ্বাসী বলে, অফকোর্স। এই বলে সে আড়মোড়া ভাঙতে গিয়েও থেমে গেল। হঠাৎ এক টানাপোড়েনের ব্যথায় মুখশ্রীয়ে ছায়া পড়ল নীলাভ কষ্টের রং। রিচার্ড ওকে আলতো চেপে আবার শুয়ে দিয়ে ফিউ তোলার ভঙ্গিতে বলা, What? এলিজাবেথ অসহায় গলায় স্বীকার করল। আই এম নট ওকে। রিচার্ড ওর ঠোঁটে এক গভীর চুমু আঁকে, তারপর উঠে দাঁড়িয়ে
ইউ নিড রেস্ট জান। বলে নিঃশব্দে নিচে নেমে যায় রিচার্ড। কিছুক্ষণ পরই খাবারের ট্রে হাতে নিয়ে ফিরে এলো রিচার্ড। নিঃশব্দে এলিজাবেথকে নিজ হাতের রান্না নিজের হাত দিয়ে খাওয়াতে লাগলো। এলিজাবেথ যতবার তাকে খেতে বলল সে ততবার অস্বীকার করলো। এলিজাবেথ খাবার শেষ হতে রিচার্ড খাবারের ট্রেটি কাউচের উপর রেখে দরজার দিকে যেতে পেছন থেকে এলিজাবেথ কণ্ঠ তুলল। আপনি এই সময় দরজা লাগাচ্ছেন কেন? রিচার্ডের গম্ভীর কণ্ঠ। আই হ্যাভ নট হ্যাড ব্রেকফাস্ট ইয়েট হানি। সবকিছু পেরিয়ে দীর্ঘ ভোগান্তির অবসানে এখন এলিজাবেথ ও রিচার্ডের জীবনে সুখের স্বর্ণময়। নতুন সংসার গড়ে তোলার আজ ঠিক 15 দিন। এই 15 দিনে তারা একে অপরকে নতুন করে চিনেছে, অনুভব করেছে ভিন্ন রকম এক ভালোবাসা, আর প্রতিদিন নিজেদের আবিষ্কার করেছে নতুন আলোয়। এরই মাঝে ঘটেছে কিছু চমকপ্রদ ঘটনা। ইব্রাত এখন 2 মাসের অন্তঃসত্ত্বা, এই খবরে সবার মাঝে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস। অন্যদিকে লুকাস ও সুইটির বিয়ে হয়ে গেছে এক ঘনিষ্ঠ আবেগভরা পরিসরে। তবে রিচার্ডের একটি গুরুত্বপূর্ণ বিজনেস পার্টির কারণে তারা এখনও হানিমুনে যেতে পারেনি। বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা সেরে তারা সোজা ফিরেছে বাংলাদেশে। সুইটির বাবা অসুস্থ থাকায় সে লুকাসের সঙ্গে ফেরেনি। রাজধানীর এক বিলাসবহুল 5 তারকা হোটেলে জমকালো পার্টির আয়োজনে করা হয়েছে। রিচার্ড ও তার দল হোটেলে প্রবেশ করলেও লুকাস ফোনে কথা বলতে বলতে একসময় হোটেলের পেছন দিকে চলে যায়। হঠাৎ প্রকৃতি ডাকে সাড়া দিতে এসে নির্জন জায়গায় গিয়ে মাটিকে জৈব ও রাসায়নিক সার ডোনেট করে নিজেকে কিছুটা হালকা করে। জিপার তুলে ঘুরতে এই মুহূর্তে চোখ বিস্ময় বড় হয়ে উঠছে। সামনে দাঁড়িয়ে একদল তৃতীয় লিঙ্গের মানুষ, কি রঙিন, কি ঝলমলে তাদের সাজসজ্জা। কপালে বৃত্তকার বিশাল টেপ, চোখে মোটা করে কাজল টানা, ছোটে লালচে বেগুনি চকচকে লিপস্টিক, হাতের কাছে চুরির চুমকির কাছে আলোর রং ছড়িয়ে পড়েছে চারিদিকে। দৃষ্টিভঙ্গি ভয়ঙ্কর। লুকাস সচকিত হলো। হিজড়াদের মধ্যে মোটা তাজা একজন এগিয়ে এসে বিশ্রী ভঙ্গিতে 2 হাত বুকের উপর তুলে কাজ ঝাঁকিয়ে তালি দিতে দিতে বলল, এই টাকা দে, টাকা দে। লুকাসের ভ্রুতে ভাঁজ পড়ল। সে বরাবরই হিসেবি মানুষ। লুকাস তৎক্ষণাৎ দ্রুততার সাথে পকেট থেকে চেক বের করলো। রিভলভারের সাথে আছে কিনা সেটা পরখ করতে, কিন্তু দুর্ভাগ্যবশত নেই। গাড়িতে ফেলে এসেছে বোধহয়। বুক ভরে দম টানলো লুকাস। সচকিত ভাব কাটিয়ে রুষ্ট গলায় বলল, আমার কাছে টাকা নেই। সঙ্গে সঙ্গে খ্যাপা সারের মতো খেকে উঠলো হিজড়াটা। এগিয়ে এসে তালি বাজাতে বাজাতে বলল, টাকা নেই কি রে? এক্ষুনি 50,000 দে। 50,000? লুকাসের চোখ কপালে উঠে যায়। সে তীব্র আপত্তিতে নিস্তরঙ্গ মেজাজে বলল, ইস, 50,000? আমার কাছে 20 খাবার টাকাও নেই। পেছন থেকে হিজড়া দলের সর্দার এগিয়ে এসে পৌরসালে গম্ভীর কণ্ঠে বলল, তুই বিষ খাবি? এই নে টাকা, তোকে আমি টাকা দিচ্ছি, তুই বিষ খা। থতমত খেয়ে যায় লুকাস। এই মুহূর্তে সে তার বসকে মনে প্রাণে খুবই স্মরণ করছে। রিচার্ড থাকলে রাজবাড়ি এক ধমকে সবগুলোকে পুরো এলাকা থেকে বিতাড়িত করত। লুকাসকে মিয়ে যেতে দেখে এগিয়ে আসা হিজড়াটা আবারও বুক উঁচিয়ে কাজ ঝাঁকিয়ে তালি দিতে দিতে বলল, এখনই 50,000 টাকা দে কাইল্লা। গোলামের পুত, দামি দামি জাঙ্গিয়া পরতে পারিস, আর আমাদের টাকা দিতে গেলেই তোদের গোয়া শুকিয়ে যায়। সব মাদারবোর্ডগুলাদের চিনি, এই বড় লোকেরা হচ্ছে আস্থা হইননি। এখনই 50,000 দে, নইলে তোর জাঙ্গিয়া খুইলা নিয়া বাংলা বাজারে বেচুম। লুকাস ভেতরে ভেতরে জ্বলে উঠলেও অস্ত্রহীন তা প্রকাশে আনা বোকা মেয়ে। তবে তাদের হুমকিতে ভয় লেশ মাত্র দেখা গেল না তার মুখ হবে। উল্টো ভেঙচি গেছে বলো, আমাকে বাংলা বাজারে বেচলেও 50,000 টাকা পাওয়া যাবে না। দামি বলতে ব্যক্তিগত একটা জিনিসও আছে। রিপিট, দামি বলতে ব্যক্তিগত একটা জিনিস আছে, সেটাও আরেকজনের। সুতরাং আপনারা আমাকে নিয়ে বেচে দিলে লাভবান হতে পারবেন না। উল্টে আমার মতো মোটা তাজা স্বাস্থ্যবান একজনকে নেওয়ার জন্য টাকা দিয়ে ট্রাক ভাড়া করতে হবে। লুকাসের কথা হলুদ কারচুপি কামিজ পরিহিত একজন এগিয়ে এসে জিভ ঘুরিয়ে বলল, ও লে 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 লে, তোর কি আমাগরে এতই বেয়াক্কেল মনে হয় যে তোর মতো গুদামের বস্তার লাইগা ট্রাক ভাড়া করুম? ভালোই ভালোই কইতাছি, টাকা দে, নইলে কিন্তু এক্ষুনি খুইলা দিমু। শেষের কথাটা তালি বাজিয়ে বাজিয়ে বলল। লুকাসও তাদের মতেও একই ভঙ্গিতে কাঁধ নাচিয়ে তালি দিতে দিতে বলল, খোল খোল, আমিও দেখি। রিচার্ডের
রিচার্ড পুলের এক করে দাঁড়িয়ে ডক্টরের সাথে ফোনে কথাই বলছিল। কাল পরশুর মধ্যে এলিজাবেথের অপারেশন করা হবে বলে রিচার্ডের চিন্তা ভাবনা। এতদিন শুধু এলিজাবেথের শারীরিক সুস্থতার জন্য অধীর অপেক্ষায় ছিল সে। কল কেটে পেছন থেকে ঘুরতে মসৃণ কপালে ভাঁজ পড়ল চিন্তার বলি রেখা। একজন দীর্ঘদেহী লোক দাঁড়িয়ে, পরনে কালো লেদারের জ্যাকেট, ভেতরে কালো টি শার্ট, মুখে মাস্ক আর মাথায় কালো ক্যাপ। দৃশ্যমান শুধু নিকষ কালো চোখ দুটো। মাস্কের অন্তরালে আচ্ছাদিত মুখটি চিনতে সময় লাগলো না রিচার্ডের। সেই সুচারু দৃষ্টিতে তাকিয়ে থাকে তাকবীরের দিকে। আমার নামে হওয়া সকল কেসের প্রমাণ পুড়িয়ে দিয়ে তুই কি প্রমাণ করতে চাইছিস? তুই মহৎ পুলিশকে টাকা খাইয়ে আমাকে ধরতে নিষেধ করে প্রমাণ করতে চাইছিস তুই আমার ভাই? যদি তাই প্রমাণ করতে চাস তবে শোনো রাখ, তুই আমার কেউ না তুই। রিচার্ড নিজের ঠান্ডা গলায় বলল, কিছুই প্রমাণ করতে চাচ্ছি না। প্রমাণ দেওয়ার মতো এতটা মূল্যবান তুই না। তোর শরীরে কায়নাত বংশের রক্ত। কায়নাত বংশের রক্তের এই পরিণতি মানা যাচ্ছিল না বলতে পারি। শুধুমাত্র এই রক্তের জন্যই তুই এখনো বেঁচে আছিস। তাকবীরের চোখে মুখে বিদ্যুৎ চমকানোর মতো হিংস্রতা হঠাৎ চিৎকার করে উঠল। এটা কি বেঁচে থাকে বলে? মানুষের মধ্যে থেকে মানুষকে মুখ দেখাতে না পারে কি বেঁচে থাকে বলে? একসময় যারা আমাকে সম্মান করত, পায়ে ধরে সালাম করত, আজ তাদের চোখে আমার জন্য ঘৃণা। মানুষ ভয় পায় আমাকে দেখলে। এটাকে তুই বেঁচে থাকে বলছিস?